নমস্কার বন্ধুরা, আজ আর একটা গল্প নিয়ে চলে এসেছি। মহাদেব বাবু মানুষটি বড় ভালো, দোষের মধ্যে তিনি গরিব, নুন আনতে পান্তা ফুরোয়। আর সেই জন্য বাড়িতে তাকে যথেষ্ট গঞ্জনা সহ্য করতে হয়। তাঁর স্ত্রী মনে করেন ভালো মানুষের জন্যই মহাদেব বাবুর কোনো উন্নতি হলো না। একটা দোকানে সামান্য কর্মচারীর কাজ করেন তিনি। সামান্য যা পান তা থেকেও গরিব দুঃখীকে দান করেন। কেউ ধার টার করলে শোধ চাইতে পারেন না। দুষ্টু লোকেরা তাকে ঠকানোর চেষ্টা করে। মহাদেববাবু ভালোই জানেন এই জীবনে তিনি আর উন্নতি করতে পারবেন না। তার সেই জন্য তেমন কোনো দুঃখ নেই। তবে ছেলে পুলেরা খাওয়া দাওয়ায় কষ্ট পেলে তার খুব দুঃখ হয়। বেশি পয়সার লোভ তার নেই, তবে আর সামান্য কিছু বেশি টাকা যদি রোজগার করতে পারতেন তাহলে হতো। একদিন কাজকর্ম সেরে রাতের বেলা মহাদেববাবু বাড়ি ফিরছেন। পথে একটা মস্ত বটগাছ পড়ে। এই বটতলায় মাঝে মাঝে এক আধজন সাধু এসে কয়েকদিন ধুনি জ্বালিয়ে থানা গেড়ে বসে। ধর্মভীরু মহাদেববাবু সাধু স্বজন দেখলেই সিকিটা আধুলিটা যাই হোক প্রণামী দিয়ে প্রণাম করে যান। আজ দেখলেন বটতলায় বিশাল চেহারার এক প্রাচীন সাধু ধুনি জ্বালিয়ে বসে আছেন। তার বিশাল জটা আর দাড়ি গোঁফ। মহাদেববাবু চটি ছেড়ে ভক্তি ভরে একখানা সিকি প্রণামী দিয়ে প্রণাম করলেন। সাধু তার দিকে চেয়ে হঠাৎ বজ্র গম্ভীর গলায় বলে উঠলেন, কি চাস তুই? মহাদেববাবু মাথা পাতা নেড়ে বললেন, আগে কিছু না বাবা। সাধুরা সর্বত্যাগী, তাঁদের কাছে কিছু চাইতে মহাদেববাবুর লজ্জা করে। সাধু কিন্তু তার দিকে চেয়েই রইলেন আর গম্ভীর গলায় বলে উঠলেন, কিছুই চাস না? না বাবা, আপনার কাছে কেন চাইব? হ্যাঁ, আপনি নিজেই তো সব কিছু ত্যাগ করে এসেছেন। সাধুর মুখ ভার দেখে মনের ভাব বোঝার উপায় নেই। দুই জলজলে চোখে কিছুক্ষণ মহাদেববাবুর মুখের দিকে চেয়ে থেকে হঠাৎ পাশে রাখা একটা ঝোলা থেকে ছোট্ট একটা গণেশের মূর্তি বের করে বললেন, এটা নিয়ে যা। মহাদেববাবু মূর্তিটাকে ভক্তি ভরে কপালে ঠেকালেন। পেতলে তৈরি ছোট্ট সুন্দর একটা মূর্তি। সাধু বললেন, মাথার কাছে রেখে রাতে শুবি। যে আগে, কিন্তু বাবা আমার যে পয়সা নেই, দাম কি করে দেব? কে কার দাম দিতে পারে রে বেটা? দাম দেওয়া কি এতই সোজা? যা বাড়ি যা। ভারী যত্ন করে মূর্তিটা নিয়ে বাড়ি ফিরলেন মহাদেব। তার বিছানার কাছে শিয়রে একটা কুলুঙ্গিতে মূর্তিটাকে রেখে রাতে ঘুমিয়ে পড়লেন। ঘুমিয়ে আছেন, হঠাৎ মাঝরাতে টুক করে কি যেন একটা তার পেটের ওপর পড়ল। তিনি চমকে উঠে তাকিয়ে জিনিসটা হাতেড়ে নিয়ে আলো জ্বেলে দেখলেন, আরে এটা তো একটা কাঁচা টাকা। তিনি হাঁ করে চেয়ে রইলেন। টাকাটা কোত্থেকে এলো তা আকাশ পাতাল ভেবেও বুঝতে পারলেন না। পরদিন কাজে যাওয়ার সময় তিনি বটতলার সাধুটিকে আর দেখতে পেলেন না।
শুধু ধুনির ছাই পড়ে আছে। সাধুজি চলে গেছেন। ইচ্ছে ছিল আজ 1 টাকা প্রণামী দিয়ে যাবেন, তা সেটা আর হলো না। সারাদিন হাড়ভাঙা খাটুনির পর রাতের বেলা ফিরে খেয়ে দিয়ে ঘুমোলেন মহাদেববাবু। আর কি আশ্চর্য, আজও ঠিক মাঝরাতে তাঁর পেটের ওপর আগের রাতের মতোই একটা কাঁচা টাকা কোত্থেকে যেন এসে পড়ল। ঘুম ভেঙে মহাদেববাবু তো অবাক, এটা হচ্ছেটা কি? এ কি গণেশ ঠাকুরের মহিমা? তিনি গণেশ মূর্তিটাকে একটা প্রণাম করলেন। ঠাকুর, তোমার কত দয়া। তা রোজই এইভাবে একটা করে টাকা পেতে লাগলেন মহাদেববাবু। মাসান্তে তার 30টি টাকা অতিরিক্ত আয় হলো। তাতে সংসারের সামান্য উন্নতি হলো। মহাদেববাবু 30 টাকা থেকে 5 টাকা জমিয়ে ফেললেন। টানাটানি সংসার, এতকাল একটা পয়সাও সঞ্চয় হতো না। গণেশ বাবার পয়াতেই যে এত কাণ্ড ঘটছে তার আর কোনো সন্দেহ রইল না। সাধু বাবা তাকে যে কি একটা অদ্ভুত জিনিস দিয়ে গেলেন, কৃতজ্ঞতায় রোজ তাঁর চোখে জল চলে আসে। বছর ঘুরল। ক্রমে ক্রমে মহাদেব বাবুর অভাবের সংসারে একটু করে লক্ষ্মীশ্রী ফিরছে। অল্প অল্প করে টাকাও জমছে। মহাদেববাবু তাতেই খুশি, তাঁর বেশি লোভ নেই। মহাদেবের এই সামান্য বৈষয়িক উন্নতি 2-1 জনের চোখে পড়ল। তাঁদের মধ্যে একজন হলো উল্টো দিকের বাড়ির মদন চৌধুরী। মদন কিন্তু বেশ পয়সাওয়ালা লোক, তবে খুব হিসেবি। সবাই জানে তিনি হাড় কেপ্পন। একদিন মদনবাবু এসে মহাদেবের সঙ্গে আলাপ জমালেন। নানান কথায় ধীরে ধীরে মহাদেবের বৈষয়িক উন্নতির প্রসঙ্গ এলো। মদন জিজ্ঞাসা করল, তা মহাদেব, তোমার মহাজন কি তোমার বেতন টেতন বাড়ি দিয়েছে নাকি? হ্যাঁ আগে না মদনদা। তাহলে তোমার মুখখানায় যে আজকাল যে হাসি খুশি ভাব দেখছি, বৌমাও তো তেমন গঞ্জনা দিচ্ছেন না তোমাকে। হ্যাঁ, তা বলি ব্যাপারটা কি? মহাদেব বাবু অতি সরল মানুষ। তিনি অকপটে সরলভাবে গণেশ মূর্তির ইতিবৃত্তান্ত সব মদন চৌধুরীকে বলে ফেললেন। মদন চৌধুরীর চোখ লোভে চকচক করতে লাগলো। বললেন, বাপু হে, তুমি তো মস্ত আহাম্মক দেখছি। গণেশ বাবার কাছে বেশি করে চাওনি কেন? মোটে একটা করে টাকা, ওতে কি হয়? হ্যাঁ? মহাদেব বাবু মাথা নেড়ে বললেন, না দাদা, উনি খুশি হয়ে দিচ্ছেন এই ঢের। হ্যাঁ, আমার বেশি দরকার নেই। মদন চৌধুরী খুব চিন্তিত মুখে উঠে চলে গেলেন। 3-4 দিন পর মহাদেব বাবু একদিন কাজকর্ম সেরে বাড়ি ফিরে ফল জল দিতে গিয়ে দেখেন কুলুঙ্গিতে গণেশ মূর্তিটা আর নেই। মহাদেব বাবুর মাথায় বজ্রাঘাত। সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজেও গণেশ মূর্তি পাওয়া গেল না। মহাদেববাবু মাথায় হাত দিয়ে বসে পড়লেন। তার 2 চোখ বেয়ে টপ টপ করে জলের ধারা গড়িয়ে পড়তে লাগলো। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে মহাদেববাবু মনে মনে বললেন, এত সুখ তো আমার কপালে সবার নয়। ওদিকে মদন চৌধুরীর আহ্লাদ আর ধরে না। মাথার কাছে তাকের ওপর গণেশ মূর্তি নিয়ে শুয়ে প্রথম রাতেই তিনি একটা কাঁচা টাকা পেয়ে গেলেন। সকালবেলা তিনি গণেশ মূর্তিকে প্রণাম করে বললেন, মহাদেবটা আহাম্মক বাবা, ও তোমার মহিমা কি বুঝবে? ও রোজ একটা করে বাতাসা ভোগ দিত। সেই জন্যই তো দুপুরবেলা চুপি চুপি আমি তোমাকে চুরি করে এনেছি। ও বাড়িতে তোমার যত্ন হচ্ছিল না বাবা। তোমাকে রোজ আমি সন্দেশ ভোগ দেব। টাকাটা দয়া করে 5 গুণ করে দাও বাবা।
তাই হলো। পরের রাতে পর 5 টাকা এসে পড়ল মদন চৌধুরীর ঠিক পেটের ওপর। তিনি আহ্লাদে একেবারে ডগমগ। গণেশ তার কথা শুনেছেন। সকালবেলা তিনি গণেশকে একটা প্রণাম করে বললেন, তোমার হাত খুলে গেছে বাবা, তাহলে টাকার অঙ্কটা এবার 50 গুণ হোক। তাই হলো। মাঝরাতে বৃষ্টির মতো তার পেটের ওপর মোট 250 কাঁচা টাকা পড়ল। তাতে মদন চৌধুরীর পেটে একটু ব্যথা লাগলো, কিন্তু টাকা পেয়ে আহ্লাদে তার ব্যথার কথা মনেই রইল না। সকালে তিনি গণেশ বাবাকে প্রণাম করে বললেন, বাবা, দয়ায় যদি করলে তাহলে টাকাটা এবার 1000 গুণ করে দাও বাবা। রাতের বেলা যেটা ঘটল তার জন্য মোটেই প্রস্তুত ছিল না মদন চৌধুরী। মাঝরাতে হঠাৎ যখন তার পেটের ওপর টাকা পড়তে শুরু হলো, তিনি আহ্লাদে উঠে বসলেন। ওপর থেকে টং টং করে টাকা পড়তে লাগলো মাথায়, গায়ে, হাতে, পায়ে। 2.5 লাখ টাকার বৃষ্টি যখন শেষ হলো, তখন মদন চৌধুরীর মাথা ফেটে রক্ত বেরোচ্ছে। শরীরের নানা জায়গায় ক্ষত সৃষ্টি হয়েছে। তিনি অজ্ঞান হয়ে বিছানায় পড়ে রইলেন। টাকার স্তূপে সম্পূর্ণ ঢাকা। যখন জ্ঞান ফিরল, তখন শরীরে 100 ফোঁড়ার ব্যথা। নড়তে পারছেন না, কিন্তু লোভ বলে কথা। ফের গণেশের মূর্তি দিকে চেয়ে বললেন, বাবা, প্রাণ যায় যাক, টাকাটা তুমি 2000 গুণ করে দাও বাবা। তারপর দুরু দুরু বুকে তিনি অপেক্ষা করতে লাগলেন। মাঝরাতে হঠাৎ যেন বজ্র নির্ঘোষের একটা শব্দ হলো। তারপর বিশাল জলপ্রপাতের মতো টাকা নেমে আসতে লাগলো। আহ্লাদে 2 হাত তুলে চেঁচালেন মদন চৌধুরী। কিন্তু আহ্লাদটা বেশিক্ষণ স্থায়ী হলো না। 50 কোটি টাকার বিপুল ভারে তিনি চাপা পড়লেন। দম বন্ধ হয়ে আসতে লাগলো তার। হৃৎপিণ্ড থেমে যাওয়ার মতো অবস্থা। ফের জ্ঞান হারিয়ে ফেললেন তিনি। জ্ঞান ফেরার পর যখন হামাগুড়ি দিয়ে টাকা স্তূপের ভেতর থেকে বেরিয়ে এলেন, তখন তাঁর শরীরের আর শক্তি বলে কিছু ছিল না। মাথা ঘুরছে, জিভ বেরিয়ে আসছে, সমস্ত শরীর ক্ষত বিক্ষত। গণেশ বাবার মূর্তির দিকে চেয়ে তিনি হাপুস নয়নে কাঁদতে কাঁদতে বললেন, আর চাই না বাবা, আমার প্রাণটা রক্ষে করো। কিন্তু কে শোনে কার কথা? মাঝরাতে ফের টাকার প্রপাত নেমে আসতে আতঙ্কিত মদন চৌধুরী বিছানা থেকে নেমে ছুটোছুটি করতে লাগলেন। কিন্তু কাঁচা টাকাগুলো ঠিক তার মাথা টিপ করে গায়ে এসে পড়তে লাগলো। ঘর টাকায় ভরে গেল। আর এই বিপুল টাকার নিচে আবার চাপা পড়লেন মদন চৌধুরী। পরদিন সকালে কাজে বেরোনোর আগে মহাদেব 4টি মুড়ি খাচ্ছিলেন। কাঁপতে কাঁপতে, কাঁদতে কাঁদতে মদন চৌধুরী এসে হাজির। তার সামনে অপরাধীর মতো দাঁড়িয়ে বললেন, ভাই মহাদেব, আমাকে ক্ষমা করো। এই নাও তোমার গণেশ। আমি চুরি করেছিলাম, লোভে পড়ে তার শাস্তি ভালোই পেয়েছি। গণেশ মূর্তি ফিরে পেয়ে মহাদেবের চোখেও জল এলো। মদন চৌধুরী চোখের জল ফেলতে ফেলতে বললেন, বহু টাকা দিয়েছিলেন গণেশ বাবা। আজ সকালে কেঁদে কেটে বললাম, বাবা, তোমার টাকা ফেরত নাও, আমার চাই না। এ ধর্মের টাকা লোভীর জন্যে নয়। তা দয়া করে গণেশ সব টাকা ফেরত নিয়েছে না। আমার ঘরে আর একটা টাকাও নেই। আমিও হাঁপ ছেড়ে বেঁচেছি।
মহাদেব গণেশ মূর্তিটাকে আবার কুলুঙ্গিতে তুলে রাখলেন। আরে, গণেশ যেন এবার হাসছে মনে হচ্ছে না? সত্যি তো, গণেশ যেন হাসছে।